আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব মাত্র হাফ লিটার দুধ দিয়ে প্রাণ ঠান্ডা করা ক্যারামেল পুডিং রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। প্রথমেই ননস্টিকের ফ্রাই প্যানে দিয়ে দিব আমি 5 টেবিল চা চামচ চিনির সঙ্গে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এবার মিডিয়াম আঁচে ক্যারামেল তৈরি করে নিব। যখন চিনির কালার কিছুটা চেঞ্জ হতে শুরু করবে সে পর্যায়ে আমি চিনিটাকে নেড়েচেড়ে জাল করে নিব। জাল করতে করতে কিছু সময়ের মধ্যেই লক্ষ্য করবেন যে চিনির কালারটা ব্রাউন হতে শুরু করবে। ঠিক এ পর্যায়ে এসে চুলার আঁচটাকে লোতে করে দিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে বাটির মধ্যে সেট করে নিব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা এক জায়গায় জমাট বেঁধে থাকবে। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব নেক্সট প্রিপারেশনে। এবার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব আমি 2টা ডিম। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তারপর এখানে দিয়ে দিব আমি খুব সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো চিনিটা অবশ্যই যে যা টেস্ট বুঝে দিয়ে দেবেন। এরপর কাঁটা চামচের সাহায্যে আমি ডিম এবং চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিম এবং চিনিটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনির কোনো দানাদার ভাব না থাকে। তো আমার চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে ঘন করে নেওয়া 2 কাপ দুধ। আমি দুধটা জাল করার সময় 2টা সবুজ এলাচ দিয়ে জাল করে নিয়েছিলাম। তাতে করে কিন্তু পুডিংয়ের মধ্যে আর ডিমের স্মেলটা লাগবে না। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এখানে আমি আরও 2 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি, তাতে করে দুধটা আরও একটু ঘন হবে। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নিব যাতে গুঁড়ো দুধটা দলা পেকে না থাকে। তো এখন আমরা যে বাটিতে আগে থেকে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই বাটির উপরে একটা স্ট্রেনার রেখে দিয়ে দুধের মিশ্রণটা ঢেলে দিব, যাতে করে দুধের মধ্যে কোনো লাম্পস থাকলে সেটা বের হয়ে আসতে পারে। এভাবে দুধের মিশ্রণটাকে চেলে দেওয়ার ফলে কিন্তু পুডিংটা অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি সফট এবং স্মুথ হবে। তো অবশ্যই চেষ্টা করবেন পুডিংয়ের মিশ্রণটাকে সেঁকে নেওয়ার। এবার বাটিটিকে ভাপে বসানোর পালা। একটা গর্তযুক্ত ননস্টিকের কড়াই নিয়েছি, যে কোনো পাতিল নিলেই হবে। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং বাটির মধ্যে আমরা পুডিংটাকে সেট করব সেই বাটির 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানিতে ডুবিয়ে রাখতে হবে। উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, তার উপরে আবারও একটা ঢাকনা দিলাম। ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে 35 থেকে 40 মিনিট এটাকে বেক করে নিয়েছি। 35 মিনিট পর একটা শাঁসলিকের কাঠি দিয়ে চেক করে নেবেন। কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নেবেন যে পুডিংটা পারফেক্টভাবে কুক হয়েছে। তারপর চেষ্টা করবেন পুডিংটাকে ঠান্ডা করার পর ডিমোল্ড করতে। তো পুডিংয়ের চারপাশে আমি নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিলাম, উপরে একটা প্লেট দিয়ে পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, যেহেতু রমজান মাস আর পুডিংটা ইফতারের আগ মুহূর্তে আমি ডিমোল্ড করে নিয়েছি, মানে বানিয়েছি, তার কারণে কিন্তু ঠান্ডা করার সময় পাইনি। তো পানিতে আমি 5 থেকে 10 মিনিটের জন্য পুডিংয়ের বাটিটাকে রেখেছিলাম, তারপরে আমি পুডিংটাকে ডিমোল্ড করেছি। গরম অবস্থাতেই পুডিংটা ডিমোল্ড করলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু ভেঙে গেছে। পুডিংটা ভেঙে যাওয়ার একটাই কারণ, গরম অবস্থায় পুডিংটাকে ডিমোল্ড করেছি। তো পুডিংটাকে দেখে দিচ্ছি, দেখুন পুডিংটা কতটা সফট এবং স্মুথ হয়েছে। মাশাআল্লাহ, পুডিংটা অনেক বেশি পারফেক্ট হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।